ওকে এখানে কেন এনেছিস? ছেলেটা কোনো উত্তর করতে পারল না। সাহেবও উত্তরের অপেক্ষা করল না, যেন সে প্রশ্নটা উত্তরের আশায় করেনি। সাথে সাথে এলো পাতারি পেটাতে শুরু করলো। পেটাতে পেটাতে আধমরা ছেলেটা, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, মাটিতে পড়ে আছে। তারপর পুলিশের কাছে ফোন করলো। কুষ্টিয়া জেলা অফিস থেকে বেশিক্ষণ সময় নেয়নি পুলিশ ফোর্স আসতে। কিছুক্ষণ আগে সন্ধ্যা যখন নিজের জীবন ও সতীত্ব নিয়ে লড়াই করছিল, কোনো পথ পাচ্ছিল না, এক নাগারে নিজের রক্ষা করার জন্য আকুতি মিনতি করে যাচ্ছিল ছেলেটার কাছে, কিন্তু ছেলেটার যেন তাও মায়া হচ্ছিল না। হবে কি করে? তাকে যে শরীরের নেশায় জেগে ধরেছিল। অনবরত ছোটাছুটি ও চিল্লানোর কারণে না পেরে সন্ধ্যার শরীর থেকে এক টান দিয়ে ওড়না কেড়ে নিয়ে সন্ধ্যার মুখ বেঁধে দিয়েছিল। মুখ বাঁধার ফলে মেয়েটার মুখ দিয়ে তখন শুধু অস্পষ্ট স্বরে গোঙানির শব্দ আসছিল। আর এদিকে শরীরে ওড়না না থাকে ছেলেটা যেন আরো সব ভুলে বসলো। কামুকতায় সে জরাজীর্ণ হয়ে উঠল। দিক বিদিক ভুলে সে যখনই সন্ধ্যাতে মত্ত হতে যাবে তখনই সাইফের আগমন ঘটে। চমকে ওঠে তার বজ্র কণ্ঠে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় সন্ধ্যার হাত। সন্ধ্যা পিছন ঘুরে সাহেবকে দেখে আর কিছুই ভাবেনি। মুখ থেকে কোনো মতে ওড়না সরিয়ে সাহেবকে ভাইয়া বলে ডেকে এক ছোটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। সাহেব যখন ল্যাব ক্লাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিল তখন জানতে পারে আজ হবে না ক্লাস। নিউজটা পেয়ে অনেকটা স্বস্তি আর খুশি হয়ে কাউকে আর কিছু না বলে সোজা চলে আসে সন্ধ্যার কলেজে। এসে একের পর এক ফোন দিয়ে যখন সন্ধ্যাকে পায়নি তখন কলেজের মধ্যে দিয়ে খোঁজ নেয়। তখনও খোঁজ মেলে না সন্ধ্যার। সন্ধ্যার খোঁজ না পেয়ে যেন তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, দুনিয়াদারি ভুলে যাচ্ছিল। মাথা কাজ করছিল না, কি করবে, কোথায় খুঁজবে তার রাগিনীকে। ভয়ে এবং রাগে নিজের মাথার চুল টেনে ধরে চোখ বন্ধ করে নেয়। তারপর দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আশেপাশে খোঁজে আর সন্ধ্যার নাম ধরে ডাকে। এদিকে পাশে থাকা কিছু দোকানদার সন্ধ্যাকে আর সাহেবকে চেনে, তাই তাদের জিজ্ঞেস করতে তারা বলে ওই রাস্তার দিকে হাঁটতে যেতে দেখেছে একটা ছেলের সাথে। কথাটা কানে পৌঁছাতেই সাহেবের যেন রক্ত হিম হয়ে গেল, রাগে নাকি নিষিদ্ধ কিছু চিন্তায়, বোঝা গেল না। আর কিছু না বলে সেদিকে দৌড়ে চলে গেল। যেতে যেতে সন্ধ্যার নাম নিয়ে ডেকে চলল। যে রাস্তার কথা বলল লোকজন, সে রাস্তায় গেলে একটা শুধু গলি, তাই বেশি খুঁজতে হলো না। তার গলিতে ঢুকে দৌড়ে কিছু দূর আসতেই কেমন একটা গোঙানির আওয়াজ পাচ্ছিল। আওয়াজটা তার শরীরে কাঁটা তুলে দিচ্ছিল, থমকে গেছিল কিছুক্ষণের জন্য, পাটা যেন আর উঠতে যাচ্ছিল না। সব চিন্তা একদিকে সরিয়ে দৌড়ে সেখানে পৌঁছায়, আর পৌঁছে অমন অবস্থা দেখে বজ্রের ন্যায় চিৎকার দিয়ে ওঠে। হসপিটালে সায়েম দৌড়ে ঝড়ের বেগে সন্ধ্যাকে যেই কেবিনে রাখা হয়েছে সেখানে পৌঁছালো। দেখলো মেয়েটা ঘুমে, পাশে সাহেব ওর হাত ধরে চোখ বন্ধ করে মাথা নুয়ে আছে। মেয়েটার মুখের অবস্থা বিধ্বস্ত। কিছুক্ষণ সময়ের ব্যবধানে যেন মেয়েটা নিঃশেষ হয়ে গেছে। সেই চঞ্চল চড়ুই পাখি যেন আর নেই, যে কিনা কিচিরমিচির করে মাথা খেয়ে ফেলে। মেয়েটাকে এই অবস্থায় দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল সায়েমের। মেয়েটার সাথে ঘটনা কল্পনা করে যেন অগ্নিকুণ্ডের লাভার ন্যায় জ্বলে উঠল। হাতের মুঠো পাকিয়ে সেটাকে সংবরণ করলো। ধীর পায়ে গিয়ে পৌঁছালো সন্ধ্যার কাছে। পাশে দাঁড়িয়ে আলতো করে হাত রাখলো মেয়েটার কপাল বরাবর মাথায়। কারো আভাস পেয়ে চোখ খুলে তাকালো সাহেব। ভাইকে দেখে মৃদু অস্পষ্ট স্বরে ডেকে উঠল। অসহায় চোখে তাকালো। সায়েমও যেন অপরাধী চোখে তাকালো সাইমের দিকে। কিছু বলতে যাবে, তখনই বাড়ির প্রত্যেক সদস্য সেখানে উপস্থিত হলো। আলিয়া বেগমের শরীর অসুস্থ থাকলেও সেটাকে পাত্তা দেয়নি। দেবে কেন? তার মেয়ে সমতুল্য। সমতুল্য হবে কেন? তার মেয়েই তো। সেই মেয়ের এমন অবস্থা শুনে কেউ অসুস্থের অজুহাত দিতে পারবে? কখনো না। তাই কাল বিলম্ব না করে চলে এসেছে। সায়েম বাসায় ছিল। মা যে অমন অসুস্থ ফোন পেয়ে বাসাতেই গেছিল। সেখান থেকেই সাইফের ফোন পায়। সবাই সন্ধ্যাকে দেখে থমকে গেছে। মা মরা মেয়েটা খুব আদুরের সবার। বাড়ির প্রত্যেক সদস্য মেয়েটাকে অনেক ভালোবাসে। সে ছোট্ট মেয়েটাও হাসি খুশি দিয়ে বাড়িটাকে মা দিয়ে রাখে কি না। মামা মামিরা কোলে পিঠে করে বড় করেছে মেয়েটাকে। এখানে সব থেকে বেশি কৃতিত্ব আলোয়া বেগমের। সন্ধ্যাকে পেয়ে যেন নিজের মেয়ে পেয়েছিল। হারানো মেয়েটার জায়গায় সন্ধ্যাকে পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। আপন করে নিয়েছিলেন, সবকিছু তুচ্ছ করে। মেয়েটাকে নিজে হাতে মানুষ করেছেন। সিরাজ মির্জা বড় মেয়ে হারিয়ে মেয়ের আনন্দ সুখ সন্ধ্যাতে পেয়েছিলেন। একমাত্র আদরের বোনের আমানতকে নিজের মেয়ে করেই নিজের কাছে রেখেছেন। আর সায়েম, সে তো সন্ধ্যাকে নিজের বোনের থেকেও মনে হয় বেশি ভালোবাসে, এমন একটা ভাব। তাই তো সবাই সন্ধ্যাকে তার সাথে জুড়তে চাইলেও সে পাত্তা দেয়নি।
সন্ধ্যারও যে মনের খবর রাখে না তা কিন্তু না, সে অবগত সন্ধ্যার অনুভূতির সাথে, কিন্তু সেটাকে কখনো পাত্তা দেয়নি, সন্ধ্যাকেও দিতে দেয়নি। কেঁদে উঠল আলেয়া মেয়েটার এই অবস্থা দেখে, সাথে সাইফ আর সামিয়াও। আর নাহিদা বেগম একটু শক্ত মনের মানুষ, যার জন্য সহজে ভেঙে পড়ে না। তাছাড়া আলেয়ার থেকে তার ভেতর মমতা মনে হয় একটু কমই সন্ধ্যার জন্য, যদিও ভালোবাসতে কার্পণ্য করে না, তবুও ছোট থেকে বড় করার সব দায়িত্বটা আলেয়ার উপর থাকার দরুন তিনি ততটা আসক্ত না মেয়েটার প্রতি। এছাড়াও তার 2টা মেয়ে আছে কিনা। আলেয়াকে এভাবে কাঁদতে দেখে মৃদু ধমকে উঠলেন সিরাজ মির্জা। সিরাজ মির্জার ধমকে একটু শান্ত হলেন তিনি। সিরাজ মির্জা আবার অসহায় ব্যথাতুর চোখে তাকিয়ে রইলেন সন্ধ্যার দিকে। এদিকে একইভাবে তাকিয়ে শরীফ মির্জা, মনে হচ্ছে সিরাজ মির্জা পণ করলেন যার জন্য তার আদরের ভাগ্নির এই অবস্থা, তাকে হয় নিজের শাস্তি দেবে, নয়তো আইনের সাহায্যে কঠিন শাস্তি দেবে। ওই তো বোনের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো। বিকালে সে ছাদে থাকবে এটাই স্বাভাবিক। বোন তারা চলে যেতে চেয়েছিল, কিন্তু রশ্মি বেগম যেতে দেয়নি। অন্তরা কাছে যেতেই মুচকি হাসলো অথই। জিজ্ঞেস করলো, মায়েশা কোথায়? জবাবে অন্তরা বলল, মায়ের কাছে রেখে এসেছি। তারপর কিছুক্ষণ চুপ থেকে অন্তরা প্রশ্ন করলো, তখন ওই মহিলাটা কে ছিল যাকে তুই দৌড়ে গিয়ে পানি খাওয়ালি? অথই বোনের কথা কিছুটা অপ্রস্তুত হলো, তবুও নিজেকে সামলে জবাব দিল, মির্জা বাড়ির বড় বউ, সিরাজ মির্জার স্ত্রী। অথইর মুখের উপর শুনে চমকে তাকালো অন্তরা। কিছুক্ষণ বাক্যহারা হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। নিজেকে ধাতস্থ করে বলল, কি বলছিস তুই? ওনার সাথে কি করছিলি তুই? আর উনি ওখানেই বা কি করছিলেন? কেউ ছিল না তো ওনার সাথে? তোকে কেউ দেখেনি তো? এক নাগারে প্রশ্ন করে চলেছে অন্তরা। ওর এমন সব প্রশ্ন শুনে অবাক হলো না, কিন্তু কেন যে এই ধরনের কথাগুলো বলে সে বোঝে না, বোধগম্য হয় না অথয়ের। কিসের শত্রুতা তাদের সাথে, যে কেউ থাকলে বা দেখলে ক্ষতি হবে? মনের এমন সব প্রশ্ন কতবার যে এসেছে, আর সেগুলো বোনের কাছে আর মায়ের কাছে জানতেও চেয়েছে, কিন্তু কেউ বলেনি কখনো। মনের প্রশ্নগুলো আবার করলো বোনকে, জানে বলবে না তবুও করলো, কিন্তু অন্তরা সে আগের মতোই জবাব দিল, ওইসব কাহিনী তো না জানলেও চলবে, আর ওইসব নিয়ে ঘাটবি না। সময় হলে একাই জানতে পারবি, যেমন আমি জেনেছিলাম তুইও জানবি। এখনো ছোট তুই, তাই এগুলো নিয়ে মাথা ঘামাবি না। তারপর থেমে আবার বলল, বাবা যেন না জানে এসব, ঘুণাক্ষরেও টের যেন না পায়। চল নিচে চল। কথাগুলো বলে অথৈকে আর কিছু না বলার সুযোগ দিয়ে চলে গেল। বোনের এমন সব কথা তার আজও বোধগম্য হলো না। অন্তরা যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে, আর মনে মনে ভাবলো কবে জানতে পারবে এই 2 বাড়ির শত্রুতার রহস্য। কি এমন রহস্য আছে, কে বলবে তাকে এসব? নিশার আম্মুকে একদিন জিজ্ঞেস করতে গেছিল, নিশার আম্মু তার মাকে বলে দিয়েছিল। সেদিন মা অনেক বকেছিল আর বলেছিল এসব তার বাবা জানলে খারাপ হবে। তারপর থেকে আর কাউকে জিজ্ঞেস করেনি কখনো, কিন্তু জানার জন্য হালও ছাড়েনি। ছাড়বে কেন? সেই বাড়ির ছেলের উপর যে সে মন দিয়ে বসে আছে। আকাশে তারার মেলা, সেখানে অর্ধচন্দ্র একটু জায়গা করেছে। ওই অর্ধচন্দ্রের আলোতে যেন অনিমেষে কিছুটা দূরে ঠেলেছে। ছড়িয়েছে ধরণীতে মৃদু জ্যোৎস্না, নিস্তব্ধ রজনী, মৃদু মিষ্টি শীতল সমীহরণ বইছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে, আসছে রাত জাগা নিশাচর পাখিদের ডাক। তারা যেন দেখছে ছাদে দাঁড়িয়ে একাকিত্ব মানবতার একের পর এক নিকোটিনের ধোঁয়া উড়ানো। মানবতা শূন্যে সুদূরে নয়ন মিলিয়ে অনিমেষ অবলোকনে যেন তারাও সঙ্গী হয়েছে। সে দেখছে শূন্য নিস্তব্ধ মৃদু জ্যোৎস্না ছড়ানো ধরণী, আর তারা যেন দেখছে তাকে। পেছন থেকে ডাক ভেসে আসতে ঘুরে তাকালো মানবটি, কিন্তু কোনো প্রত্যুর করল না। সায়েম শব্দহীন পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। সেও ধরালো সুস্বাদু নিকোটিন। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সায়েম জিজ্ঞেস করলো, আর কতক্ষণ খাবি? এবার ছাড়, শরীর খারাপ করবে। রাত অনেক হয়েছে, ঘরে চল। এই বাক্যটুকুতে যেন এতক্ষণের বাক্যবিহীন মানবতাটা তার প্রতিজ্ঞা ভঙ্গ করলো। ভাইয়ের সান্নিধ্য পেয়ে যেন ছোট বাচ্চা হয়ে গেল, ঢেলে দিল সব অভিযোগ, অভিমান, মনের কষ্ট। এতক্ষণ যেন এই সান্নিধ্যটুকুরই আশায় ছিল, আর তার অশ্রুকণাগুলো। ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল।
ভাইয়ের বুকের সাথে মিশে গিয়ে সকল অশ্রু বিসর্জন দিতে দিতে বলল, আমার বুকের দাবানল কে নিভাবে ভাই? আমার ভেতর যে সব জ্বলে যাচ্ছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার রাগিনী সন্ধ্যা কি এই ঘটনা থেকে বড় হতে পারবে ভাই? ওকে আবার আগের মতো চড়ুই পাখির মতন লাফিয়ে বেড়াবে? ওর বিধ্বস্ত মুখটা যে আমাকেও ভেঙে দিচ্ছে, আমার ভেতরের সব চুরমার করে দিচ্ছে। আমাকে খুব পোড়াচ্ছে ভাই, খুব খুব পোড়াচ্ছে। ওর সামনে আমি যেতে পারছি না, কথা বলতে পারছি না। আমি পারিনি ভাই, আমি পারিনি আমার রাগিনীকে দেখে রাখতে। ও সুরক্ষা দিতে পারিনি। আমার আর কিছু চাই না ভাই, ও আবার আগের মতো হয়ে যাক, তাতেই আমার হবে। শুধু ও আগের মতো হয়ে যাক। হবে তো ভাই, আগের মতো আবার হবে তো? আমার রাগিনী সন্ধ্যা হয়ে উঠবে তো আবার ভাই? সায়েম ছোট ভাইটাকে শুধু আঁকড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। সে অবগত তার ভাইয়ের অনুভূতি সম্পর্ক। ভাই যে তার বন্ধু সমতুল্য। তার অনুভূতি সর্বপ্রথম যে তাকে জানিয়েছিল তার এই ছোট্ট ভাইটি। আর এও সে জানে তার আদরের ভাই এই সান্নিধ্যটুকুর আশাতেই ছিল। সাহেব যতক্ষণ কথাগুলো বলছিল একদম নিশ্চুপ ছিল সে। কাঁদতে দিয়েছে ভাইকে। ভেতর যে তারও পুড়ছে। মেয়েটাকে যে সে অনেক ভালোবেসে আঁকলে রাখে। তার ফুপুর আমানত যে মেয়েটা, সেই আমানতের অমন অবস্থা সহ্য করতে পারছে না। অনেকক্ষণ কাঁদতে কাঁদতে কথা বলে হাঁপিয়ে গেছে সাহেব। শেষ কথাগুলো আটকেও আসছিল। সাহেবের শেষ কথাগুলো সাইমকেও ভেঙে দিচ্ছিল। সে যে এগুলো নিয়েই ভাবছে, এত বড় ট্রমাটা কি কাটিয়ে উঠতে পারবে সন্ধ্যা? মানসিকভাবে যে সে অনেকটা ভেঙে গেছে। কারোর সাথে কথা বলছে না, না মেয়েটার কিছুই হতে দেবে না সে। সবকিছু সে ঠিক করে ফেলবে। জবাব দিতে বলল, কিছু হবে না, আমি আছি তো। তুই আছিস, বাড়ির সকলে আছে। সবাই মিলে ওকে সময় দেব, ওকে স্বাভাবিক করব আমরা। দেখিস ও আবার আগের মতো হয়ে যাবে। শান্ত হয় এবার, মনকে শক্ত কর। এভাবে তুই থাকলে ওর ভালোবাসা তুই পাবি না। সবকিছু তোকে ঠিক করতে হবে। তুই আগলে নে, সময় দে ওকে। আমি সাহায্য করব তোকে। দেখিস সব ঠিক হয়ে যাবে। আমাদের পরি আবার ঠিক হয়ে যাবে। এক নাগাদ কথাগুলো বলে থামল সায়েম। ছোট ভাইকে সান্ত্বনা দিতে কথাগুলো যতটা অবলীলায় বলে ফেলল, ততটা কি সহজ হবে? সব কি সহজভাবে হ্যান্ডেল করতে পারবে? মেয়েটা কি মানসিকভাবে সারিয়ে তুলতে পারবে? সায়েমের কথা শুনে একটু শান্ত হলো সে। ভাইয়ের যে তার শক্তি, ভাইকে পাশে পেলে যে সব পারবে। শাহিদ বলল, ভয় ওই কুত্তা, ওকে আমি নিজ হাতে খুন করব। ওকে আমি নিজে শাস্তি দেব। ওকে পুলিশে দেওয়া উচিত হয়নি আমার। ওকে আমি খুন করতে পারতাম। সায়েম থামিয়ে বলল, আমি নিজে ওর সব ব্যবস্থা করে এসেছি। ওর জীবন থেকে সব শান্তি শেষ করেছি। ওই জেলেই পচে গলে মরবে, সেই সব ব্যবস্থা আমি নিজে করে এসেছি। নিস্তব্ধ রাতে ক্যাচক্যাচ করে দরজা খুলে সাহেব ঢুকলো সন্ধ্যার ঘরে। টিম টিম করে মৃদু আলো জ্বলছে ঘরটাতে। ঘুমোচ্ছে মেয়েটা। আজ বিকেলের পর থেকেই পুরো মির্জা বাড়ি শুনশান নীরবতায় ছেড়ে গেছে। কারোরই আর রাতে খায়নি। আলেয়া বেগম আর নাহিদা কাউকেই খাওয়াতে পারেনি। স্বস্তি পাচ্ছে না তারা, তাহলে খাওয়া আসবে কি করে? সন্ধ্যা যে এখনো কারোর সাথে কথা বলেনি। বিকালে জ্ঞান ফিরতেই হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু তখন থেকে সে নিশ্চুপ, কারোর সাথে কথা বলেনি। সায়েম এসেছিল খাওয়াতে, তবুও খায়নি। কত কিছু বুঝিয়ে বলেছে, কিন্তু কোনো কথা বলেনি। সন্ধ্যার এই রূপ দেখার পর থেকে সবাই স্তব্ধ। মেয়েটা স্বাভাবিক থাকবে তো? এমন রূপ যে বাড়ির কেউই মেনে নিতে পারছে না। এদিকে সন্ধ্যার এমন অবস্থার কথা সিরাজ মির্জা গ্রামের কাউকেই জানাতে দেননি। বাড়ির কাজের লোকদেরও কড়া নিষেধাজ্ঞা দিয়েছে। তারাও মির্জাদের মানে বলে মুখ বন্ধ করেছে। এটা যে গ্রাম, গ্রামের মানুষ যে এক কথা তিল থেকে তাল করার ওস্তাদ। কেটে গেছে এক সপ্তাহ। এই এক সপ্তাহে কোনো কিছুই পরিবর্তন হয়নি। সন্ধ্যা সেই আগের মতোই মনমরা হয়ে থাকে। প্রয়োজনের বেশি কথা বলে না। কলেজ, পড়াশোনা সবকিছু থেকে যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই বিষয়টা কেউ মেনে নিতে পারছে না। সায়েম, সাইফ, সাইফা, সামিয়া কত শত চেষ্টা করছে স্বাভাবিক করতে, কিন্তু তবুও যেন আগের মতো। যে নিজে থেকে স্বাভাবিক জীবন থেকে গুটিয়ে নেয়, তাকে কি চাইলেও কেউ স্বাভাবিক করতে পারে? সে নিজে যদি ইচ্ছে পোষণ না করে। সাইফর এমন রূপের ভিতরে ভিতরে শুধু গুমড়ে থাকে। দূর থেকে সন্ধ্যাকে সবাই পর্যবেক্ষণ করছে। সিরাজ মির্জা উঠে গেল, গিয়ে সন্ধ্যার পাশে বসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে এক হাত সন্ধ্যার মাথায় রাখলো। সিরাজ মির্জার সান্নিধ্য পেয়ে মেয়েটা নরম সরল অসহায় চোখে তাকালো। সিরাজ মির্জা কিছুক্ষণ চুপ থেকে বললেন,
জানিস মামনি, বাবা হওয়াটা কতটা আনন্দের আর সুখের। সিরাজ মির্জার কথায় সন্ধ্যা গভীর চোখে তাকালো। ওর তাকানো দেখে সিরাজ মির্জা আবার বলা শুরু করলেন। প্রথম বাবা হওয়ার অনুভূতি অনেক সুখ আর মিষ্টি হয়। সেই মিষ্টি অনুভূতি আমি পেয়েছিলাম আমার প্রথম বাবা হবার খবর পেয়ে। আর সুখ পেয়েছিলাম আমার প্রথম সন্তান, আমার প্রথম মেয়ে ভূমিষ্ঠ হবার পর। জানিস, যেদিন প্রথম ওকে আমার কোলে দেওয়া হলো সেদিন আমি কতটা আনন্দ পেয়েছিলাম। মনে হচ্ছিল পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়। আমার পুরো পৃথিবী সেই ছোট্ট প্রাণটা ছিল। প্রশান্তির নিঃশ্বাস নিয়েছিলাম আমি ওই দিন। সবাই বলে আমি রাগী, বদমেজাজি, রসকসীন, কাঠখোট্টা, গম্ভীর প্রকৃতির মানুষ। হ্যাঁ, আমিও মানি আর জানি যে আমার স্বভাবই তেমনই। সবাই আমাকে অনেক আগে থেকেই ভয় পায়। মানুষটায় যে থাকি আমি তেমন ভাবে। আমি আমার বাবার স্বভাব পেয়েছি। কিন্তু জানিস মামনি, এই কাঠখোট্টা গম্ভীর মানুষটা আমি সেদিন প্রথম হেসেছিলাম আমার প্রথম মেয়ে কোলে নিয়ে, যা আমি আমার 27 বছরের জীবনে হেসেছিলাম কিনা মনে পড়ে না। ওর জন্য আমি সেদিন নরম হয়েছিলাম। সবাই দেখেছিল একটা রাগী, বদমেজাজি, কাঠখোট্টা গম্ভীর প্রকৃতির মানুষটার বাবা হওয়ার আনন্দ। অবাক হয়েছিল সবাই সেদিন আমাকে দেখে। তোর মামনিও আমাকে অনেক ভয় পেত, যার জন্য আমার আশেপাশে অনেক কম থাকতো। ও ছিল অল্প বয়সের, কত হবে যখন বিয়ে হয়, এই ধর 15 কি 16। সেই ছোট বয়সে বিয়ে হয় আমাকে বাবা হবার সুখ দিয়েছিল। সেদিনের পর থেকে আমি ওর প্রতি নরম হয়েছিলাম। যাই হোক, সেসব কথা রাখি। তারপর আমি আমার প্রথম মেয়ের জন্য বাড়িতে সময় বেশি দেওয়া শুরু করলাম। কারণে অকারণে আমি বাড়িতে ছুটে আসতাম, এসে আমার মেয়ের সাথে খেলতাম, কথা বলতাম। তারপর যখন ও কথা বলা শিখেছিল আমাকে বা 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 বলে ডেকেছিল। সেদিন আমি আরো আনন্দ পেয়েছিলাম। কি যে শান্তি লাগছিল। কিন্তু আমার সব আশা, আনন্দ, সুখ, দুঃখ সবকিছু কেড়ে নিল ডায়রিয়া নামক মহামারী অসুখ। আমার পুরো পৃথিবী কেড়ে নিল। যেদিন ভোরবেলা ওর মার মরা মুখ দেখলাম, আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। সেদিন আমার শরীরের উপর পাহাড় সমান কিছু ভর করেছে এমন অনুভব হলো। আমি কি করব ভাবতে পারছিলাম না। আমার ভিতরে কষ্টে ভরে যেতে লাগলো। হাউমাউ করে কাঁদলাম। আমার মৃত মেয়েকে জড়িয়ে ধরে আর আল্লাহর কাছে নালিশ জানালাম, কেন আমাকে সুখ দিয়েও কেড়ে নিলেন। আমার পাপের শাস্তি আমাকে দিতে পারতো, আমার মেয়েকে কেন দিল। সেদিন অনেক কাঁদলাম আমি। তারপর আমার মেয়ের মৃতদেহ আমি নিজে কোলে করে মাটিতে শুয়ে আসলাম। যখন মাটি চাপা দিলাম তখন মনে হচ্ছিল আমি আমার বুকে পাহাড় চাপা দিচ্ছি। সেদিন শেষ হলো আমার প্রথম আনন্দ, সুখের কারণ। সিরাজ মির্জা অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলে হাঁপিয়ে উঠলেন। দম ছাড়লেন বড় করে। কথাগুলো বলার সাথে চোখে পানিও দৃশ্যমান। তারপর সন্ধ্যার দিকে তাকালেন। দেখলেন সন্ধ্যার চোখ থেকে অনবরত পানি পড়ছে। ওকে দেখে নিয়ে দৃষ্টি ঘুরিয়ে বাড়ির প্রত্যেক সদস্যদের উপর রাখলেন। দেখলেন তারাও ওনার দিকে দৃঢ় বিক্ষিপ্ত দৃষ্টিতে অনিমেষ তাকিয়ে আছে। সকলের চোখে পানি। আর সায়েম সে আগের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে। তারপর সিরাজ মির্জা আবার বললেন, এই এতগুলো কথা কেন বললাম জানিস? কারণ আমি আবারও সেই কষ্ট সহ্য করতে চাই না। আমার এক মেয়ে গেছে, আমি তোকে পেয়েছি আমার হারানো মেয়ের রূপে। তোকে আমি পেয়ে আমার সেই কষ্ট শূন্যতা আমি লাঘব করতে পেরেছি। তোর মা যখন তোকে রেখে মারা গেল তখন তোর বয়স ছিল মাত্র 1 বছর। তোকে নিয়ে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আমার মা, তোর নানি তোকে কোথাও রাখতে নারাজ। মায়ের সিদ্ধান্তে তোকে কোথাও দেয়নি, তাই আমি তোকে আমাদের কাছে রাখলাম। ধীরে ধীরে তুই বড় হচ্ছিলি আর আমার মন শান্ত হচ্ছিল। আমাকে মামাই বলে ডাকিস জানিস, তখন আমার আনন্দ লাগে। আমার বোনটাকে হারিয়েছি, আমার বোনের আমানত তুই, তোকে খারাপ রাখি কি করে বলতো? তোর মামুনিকে যখন তোকে কোলে দিলাম তখন সেও আনন্দে আত্মহারা। মেয়ে পেয়েছে কিনা। আবার থামলেন সিরাজ মির্জা। সিরাজ মির্জা থামতে না থামতেই সন্ধ্যা হু হু করে কেঁদে দিল, মামাকে এক পাশ থেকে বাহু জড়িয়ে ধরে। থামলেন না সিরাজ মির্জা, কাঁদতে দিলেন মেয়েটাকে। সন্ধ্যা কেঁদেই যাচ্ছে। এই 1 সপ্তাহ বড় রেসপন্স করছে। কেঁদেই হালকা হোক, তাই কেউ আটকালো না। সিরাজ মির্জা শুধু আঁকলে রাখলেন সন্ধ্যাকে। সন্ধ্যার কান্নার মাঝেই সিরাজ মির্জা আবার বলা শুরু করলেন, মানুষের জীবন একটা, আর এই একটা জীবনে মানুষ অনেক কিছুর সম্মুখীন হয়। সেগুলো থেকে এই ভালো আর খারাপ নিয়ে মানুষের জীবনের ইতিহাস করে। জীবনে যেমন ভালো সময় আসে ঠিক খারাপ সময়ও আসে, বরং সময়ের মাঝে চলে গিয়ে আবার ভালো সময়ই ফিরে আসে। সেখানে হাসি, আনন্দ, সুখ, শান্তি সব সময়ই আসবে, এটাই জীবনের বাস্তবতা। জীবন মানুষকে অনেক কিছু শেখায়, অনেক বাস্তবতা দেখায়। এই একটা জীবনে মানুষ কোনো ঘটনার সাথে ধাক্কা না খেলে মানুষ বাস্তবতা বোঝে না। মন্দ সময়টা হচ্ছে মানুষের দুঃস্বপ্ন বা মানুষের ঘুম ভাঙলে তা নিরাময় হয়ে যায়। এভাবে কথা বলে
সিরাজ মির্জা হাঁপিয়ে উঠেছেন। দম ছেড়ে আবার তাকালেন সন্ধ্যার পানে। সে কান্না থামিয়ে মামার কথা শুনছেন মন দিয়ে। সিরাজ মির্জা তার দিকে তাকিয়ে আবার বললেন, মা, তুই সেই মন্দ সময়টাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। ভেবে নে তুই ঘুমিয়েছিলি সেই সময়ে। এখন দেখ তোর ঘুম ভেঙে গেছে। ভালো করে চারিদিকে দেখ, আমরা সকলে তোর সাথে আছি, তোর পাশে আছি। তোর দুঃস্বপ্ন চলে গেছে, মন্দ সময় কেটে গেছে। তোর আর কোনো ভয় নেই। প্রত্যেকের জীবনেই খারাপ সময় আসে, তাই বলে সেটাকে ধরে রাখলে তো কেউ সফল হতে পারবে না মা। জীবনকে লড়াই করার সুযোগ দিতে হয়, মনকে শক্ত করতে হয়। তুই মেয়ে হয়ে জন্মেছিস, নিজেকে রক্ষা করার মতো সাহস রাখ। সব রকম প্রতিকূলতা যুদ্ধ করতে শিখ। তোকে তো অনেক বড় হতে হবে। এখন তুই জীবন শুরু করার ধাপে পৌঁছাবি, পরীক্ষা দিবি। কিছুদিন পর তারপর ভার্সিটিতে যাবি, সেখানেও হাজার সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বলে ভয় পেয়ে বসে থাকলে তো তুই সাফল্য পাবি না মা। আমি চাই তুই ডাক্তার হয়ে তোর নিজের আমাদের স্বপ্ন পূরণ কর। মা, জীবন কিন্তু মানুষের একটাই, সে জীবনকে অনেক কিছু শিখতে দে। গুটিয়ে রাখিস না নিজেকে। আমার ছোট্ট বুঝদার মেয়েটা, আমি জানি তুই সব বুঝবি আর মানবিও। আবার আগে সে হাসি খুশি আমার পরিমণি মামনি হয়ে যাবি। তোকে দেখে আমাকে ভালো নেই মা। এই দেখ আমি বুড়ো হয়ে গেছি, এই বুড়ো বয়সে মামাকে কষ্ট দিবি। আমার মামনি সব ভুলে লেখাপড়ায় মনোযোগী হওয়া, কলেজ যাওয়া শুরু কর, সকলের সাথে কথা বল, দেখবি ভালো লাগবে, নিজেকে হালকা লাগবে। আর আমি কাউকে জানতে দেইনি এসব, তোকে কেউ খারাপ কথা বলবে না মা। আমি আছি, সবাই তোর পাশে আছে। তোর দুই ভাই আছে, তুই একা নয়। সিরাজ মির্জা থামতেই আবার সন্ধ্যা কেঁদে দিল। মামা যে বড্ড আদরের, সে জানে সত্যি এই বাড়ির মানুষের কত আপন। সেটা সে প্রতি মুহূর্তেই ঠিক পায়। সকলে কতভাবে তার জন্য আদর যত্ন করে, তাদেরকে আর কষ্ট দেবে না সে। মামা যা যা বলল সব সঠিক, হ্যাঁ, আর গুটিয়ে থাকবে না। তার স্বপ্ন পূরণে আর বাধা হতে দেবে না সেই দুঃস্বপ্নকে। তাকে আবার ভালো হতে হবে। এবার আলেয়া বেগম এগিয়ে এসে ধরলেন কন্দরত সন্ধ্যাকে। আলেয়াকে জড়িয়ে ধরে এবার আরো জোরে জোরে কাঁদতে লাগলো। একে একে সবাই পাশে এসে বসলো সন্ধ্যার। ছোট মামাও এসে সন্ধ্যার মাথায় হাত রাখলেন, সান্ত্বনা দিল সবাই। শুধু দূর থেকে সায়েম আর সাইফ নির্বাক, তারা দূরেই দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ কান্না করে থামলো সন্ধ্যা। সে থামতেই আলেয়া বললেন, আমার মামনি, আমরা সবাই তোর সাথে আছি। তুই সব ভুলে যা, আবার আগের মতো হয়ে যা। আমার মেয়েটার জন্য যে আমিও ভালো নেই। সামিয়া আর সাইফা চোখ মুছে বলল, আমাদের পরিচা আবার আগের মতো হয়ে যা, আমরা আবার আনন্দ করব। সাইফা বলল, বুবুর বিয়ে 1 মাস পর আমাদের আনন্দ করতে হবে না? কত শত প্ল্যানিং করলাম, সব কি তোর এই দুঃখ জড়িত রোগওয়ালার খোপার জন্য ভেস্তে যাবে? আমরা কিন্তু লুঙ্গি ডান্স করব, এটা কনফার্ম। তাই তোর ক্ষমা ঠিক কর কিন্তু। এই বলে ন্যাকা সুরে একটু রাগী ভাব নিয়ে বলল সাইফা। ওর কথা শুনে উপস্থিত সবাই মৃদু হাসলো, আর সন্ধ্যা দুঠোঁট প্রসারিত করে হাসলো। ওকে হাসতে দেখে উপস্থিত সবাই একটু স্বস্তি পেল। সায়েমও মৃদু হাসলো ওকে হাসতে দেখে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এদিকে সাইফ তার রাগানিকে একটু হাসতে দেখে শান্তি তো পেলই, সাথে বুক থেকে যেন একটা ভারী পাথর সম কিছু নেমে গেল। এমন একটা দীর্ঘশ্বাস ফেলল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার দিকে, আর আপন মনে অনেক কিছুই ভাবল। কবে বুঝবে তাকে এই অবুঝ মেয়েটা? কবে পাবে তার হৃদয়ের গোপন লুকায়িত অনুভূতির খোঁজ? 5 বছরের লুকায়িত অনুভূতি বুঝবে কবে মেয়েটা? মেয়েটাকে যে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে সে, আর কোনো খারাপ নজর পড়তে দেবে না, একদম বুকের মাঝে লুকিয়ে রাখবে। শুধু সে রাজি হলেই হবে। সময় বিকেল 5টা। রোদের তেজ কমে সূর্য এখন নিতিয়ে পশ্চিমের আকাশে উকি দিচ্ছে। রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে সায়েম আর সন্ধ্যা। বাড়ি থেকে সন্ধ্যাকে নিয়ে বেরিয়েছে মেয়েটার মন ভালো করার জন্য। সময়টাতে তারা ঘোরাঘুরি করবে, কিন্তু পছন্দের জায়গায় আর খাওয়া দাওয়া করবে। আপাতত রেস্টুরেন্টে বসেছে কিন্তু কথা বলবে বলে, যা সায়েম আজ সিদ্ধান্ত নিয়েছে, এবং এটাই সঠিক সময় বলে মনে করেছে। মেয়েটার অনুভূতি যেন আরো গাঢ় হতে না পারে, সেজন্যই কথাগুলো জলদি বলা দরকার বলে মনে করছে। মেয়েটাকে সে ছোট বোনের মতো সেই ছোট থেকে ভালোবেসে এসেছে, আর ভেবেও এসেছে। এখন মেয়েটার তরফ থেকে যদি অনুভূতিটা ভিন্ন হয়, সেটা পাল্টানো প্রয়োজন। এসব ভেবে নিজেকে শক্ত করলো সাহেব। কথাগুলো সাজিয়ে নিচ্ছে, কিছুটা নার্ভাস আর ভয়ও হচ্ছে।
মেয়েটা কেমন রিয়াক্ট করে কে জানে। এত বড় ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি এখনো, কিন্তু তবুও তার বলতে হবে। ওর জন্য এখন সাইফের সান্নিধ্য লাগবে, সাইফের অনুভূতি বোঝার সুযোগ দেওয়ার প্রয়োজন। তার মাঝে আটকে থাকলে সেটা কখনোই হবে না। এসবই ভাবলো। এখন মেয়েটা মানলেই হলো। ভাবনার মাঝে খাবার চলে আসলো। দুপুর থেকে মেয়েটা কিচ্ছু খায়নি বলে দুপুরের খাবার মতো করে অর্ডার করেছে। শাইম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তুলে একটা প্লেটে নিল। সন্ধ্যা পাশে বসে অন্য মনস্ক হয়ে আশেপাশে দেখছিল। ও চেয়ারটা আরেকটু কাছে এগিয়ে নিল। সন্ধ্যা একটু চমকালো, পরক্ষণে স্বাভাবিক হলো, মৃদু হাসলো। এই মানুষটার কেয়ারগুলোই তো তাকে ভালোবাসা শেখায়, স্বপ্ন দেখতে শেখায়। তার ভাবনার মাঝে শাইম এক চামচ খাবার ওর সামনে ধরে বলল, হা কর। সন্ধ্যা কথা মতো হা করলো। খাবার দিয়ে সেও এক চামচ নিল। এতে কারোরই কোনো দ্বিধা নেই, কারণ তারা ছোট থেকে এভাবে খেয়ে অভ্যস্ত। খাবার চিবাচ্ছে সন্ধ্যা, শাইমকে দেখছে। এদিকে শাইম খাবার চিবাতে চিবাতে সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি দিল। চোখে চোখ পড়ে কেমন একটা লাগলো সন্ধ্যার। এমন তো হয় না, আজ তো প্রথমও খাচ্ছেন একসাথে, কিন্তু আজ এমন অন্যরকম লাগছে কেন শাইমকে। শাইম একবার ওকে দেখে নিয়ে আবার সন্ধ্যার মুখে খাবার দিতে দিতে বলল, তোকে আজ আমি কিছু কথা বলবো সন্ধ্যা, মূলত সেই জন্যেই আরো আশা। আমি আজই কথাটা বলার সুযোগ মনে করলাম। আমি তোকে যা বলবো আমি জানি তুই বুঝবি, যথেষ্ট বুদ্ধিমতী তুই। কথাগুলো বলে গভীরভাবে তাকালো সন্ধ্যার দিকে, ওর ভাবভঙ্গি বুঝতে। সন্ধ্যা এবার কিছুটা অপ্রস্তুত হলো, আর ভাবছে কি বলবে তাকে। কেমন শীতল অনুভব হচ্ছে শরীরে। প্রশ্ন করলো, কি বলবে বর্মশাই? বলে একটু ঠোঁট প্রসারিত করে হালকা হাসলো সন্ধ্যা। ওর মুখে বর্মশাই ডাক শুনে একটু স্বস্তি পেল শাইম। মনে মনে ভাবলো মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, তাই এখন আর ডাকটা শুনে বকলো না সন্ধ্যাকে, কিন্তু ওকে বোঝাতে বলল, সন্ধ্যা, বাবা তোকে আজ দুপুরে কি বললো সব তো শুনেছিস তুই। বাবা তোকে মেয়ে করে রেখেছে আর আম্মু তোকে মেয়েই মনে করে। এটুকু বলে থামলো। তাকালো সন্ধ্যার দিকে। মেয়েটা তার দিকে তাকিয়ে উৎসুক দৃষ্টিতে। কি বলতে চাচ্ছে শাইম বোধগম্য হচ্ছে না। আর হঠাৎ এটাই বা বলছে কেন? সন্ধ্যা বলল, হ্যাঁ, সেটা তো আমিও জানি, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? শাইম বলল, কথার মাঝে প্রশ্ন করবি না, শুধু মনোযোগ দিয়ে শোন। এই বলে আবার বলা শুরু করলো, আমার যখন 5 বছর বয়স তখন তোর জন্ম হয়। ফুপু ছিল না তখন আমাদের কাছে, শ্বশুরবাড়ি ছিল। তোর যখন 1 বছর বয়স তোকে নিয়ে ফুপু আসে, তখন তোকে আমি দেখি। ফুপু আমাকে অনেক আদর করত, আর আমি ছিলাম ফুপুর ভক্ত। ফুপুর নাকি জন্মের পর আমাকে দেখে অনেক খুশি হয়েছিল। বাড়িতে আর তো ছেলে তখন ছিল না, বাড়ির বড় ছেলে আমি। ফুপুর বিয়ের আগে ফুপুর কাছেই থাকতাম আমি। খাওয়া, গোসল করা, ঘুমানো সব ফুপু করতো আমাকে। আম্মুকে নাকি কিছুই করতে দিত না। তারপর আস্তে আস্তে আমি বড় হচ্ছিলাম, ফুপুর প্রতি ভালোবাসাও আমার বেড়ে যাচ্ছিল। বিয়ে হয়ে যেদিন ফুপু চলে গেল আমি খুব কেঁদেছিলাম, ফুপুকে যেতে দিচ্ছিলাম না। এতটাই কান্না করেছিলাম যে ওইটুকু বয়সে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর ফুপু চলে গেল, আমি রাগ করেছিলাম, বাবা পরে নিয়ে যেতে চাইলে আমি যাইনি। তারপর একদিন তোকে কোলে করে ফুপু আসলো প্রথম শ্বশুরবাড়ি থেকে, এসে তোকে দেখিয়ে বলেছিল তুই আমার ছোট বোন। সেদিন তোকে দেখে আমার কি হয়েছিল জানি না, ফুপুর প্রতি রাগ অভিমান ভেঙে আমি তোকে কোলে নিয়ে আনন্দ পেয়েছিলাম। তোকে ডেকেছিলাম পরি বলে। সেদিন থেকে তুই আমার পরি হয়ে উঠলি। সামিহা, বুবু, সাইফার থেকে তোর ভক্ত হয়ে উঠলাম আমি। সাইফা আমার বছরখানেক ছোট, কিন্তু সাইফা আমার সাথে বেশি না থাকলেও সাইফ আমি বলতে পাগল ছিল, ভাই ভাই করে পাগল হতো। সাইফ তোকে এই জন্য সহ্য করতে পারতো না, হিংসে করতো তোকে, কারণ তোকে বেশি আদর করা শুরু করেছিলাম বলে, তোর সাথে সারাক্ষণ খেলতাম বলে। তারপর 2 সপ্তাহ যেতে না যেতেই ফুপু আমাদের ছেড়ে চলে গেল। আমি ওই 6 বছর বয়সে কি বুঝেছিলাম কে জানে। ফুপুকে মৃত অবস্থায় খাটিয়াতে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফেরার পর নাকি আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলাম। তারপর যখন সুস্থ হলাম ফুপুর জন্য অনেক কান্না করতাম, রাতে ঘুমাতে পারতাম না, শুধু ফুপু ফুপু করতাম। সবাই কত বোঝাতো শুনতাম না। তোকে দাদি দেখিয়ে বলেছিল এটা তোর ফুপুর মেয়ে, একে আদর কর, তোর ফুপু অনেক খুশি হবে। তোর ফুপু এটা বলে গেছে, সে আসবে বলেছে ততদিন তোকে আদর করতে আর দেখে রাখতে। আমি দাদির ওই কথা মেনে নিয়েছিলাম, তোকে সবসময় আদর করতাম, তোর সাথে খেলা করতাম। সামিহা, বুবু আর সাইফাও তোকে ভালোবাসতো অনেক, শুধু সাইফ আমার কাছে তোকে দেখতে পারতো না। যাই হোক, এত সব কথা কেন বললাম জানিস? প্রশ্নটা করে থামলো শাইম। দম নিল দীর্ঘ একটা। তাকালো সন্ধ্যার দিকে। মেয়েটার চোখ থেকে অনবরত পানি পড়ছে। শাইম এক হাত দিয়ে তা মুছে দিল। তারপর আবার একই প্রশ্ন করলো,
উত্তরে সন্ধ্যা মাথা নাড়িয়ে বলল, না। তারপর আবার বলল,